এনিওয়েজ আজকে যে ঘটনাটা দিয়ে শুরু করতে চাই সেই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম মোস্তফা। মিরপুর 14 থেকে তিনি আমাদের এই ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমি বেশ কয়েকটি ঘটনা জানি, ইতোপূর্বে আমি ঘটনা ভুলক্রমে ভৌতিষ্ঠের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি 2 তারিখ বাংলাদেশ ছেড়ে ইউএন মিশনে যাচ্ছি বলে আপনাদের কাছে আসা সম্ভব না। আমার মোবাইল নাম্বার, তারপরে সেটা সবার অবশ্য জানার দরকার নেই। যাই হোক, তিনি বলছেন যে ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক। তার শরীর ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে, ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতিমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে দিতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। লোকটি ডাক্তারের মাকে কথা দেয় তিনি তার ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তার একটি ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পায় যে নৌকার মাঝি দুজন, একজন পেছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁড় টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু যাওয়ার পর ডাক্তার অনুভব করল যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভেতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতিমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতিমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখল বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসেছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকটির পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা, জহরত দেখিয়ে বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে এই আংটিটি বিক্রি করবেন না।
আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে আমি তাকে এবং বলে যে আপনাকে পৌঁছে দেই, চলেন আপনাকে পৌঁছে দেই, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় আর কি, যে চলেন আপনাকে পৌঁছে দেই। ডাক্তার লোকটির সাথে রওনা দেন। তখন লোকটি বলে আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ডাক্তার পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া লাগানোর শব্দ পেয়ে, কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর থেকে ডাক্তার রাতে কোনো রোগী দেখতে বের হন না এবং দিন দিন তার অনেক ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এই ছিল ঘটনা। চলে যাব আরো একটি ঘটনায়। প্রথম যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তার নাম মন্টি, মতিঝিল, ঢাকা থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি ভূত এফএম শুনি কিছুদিন ধরে, বলতে পারেন নতুন শ্রোতা। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে যা একসাথে পাঠানো সম্ভব নয়। আজকে এটা যদি ভালো লাগে আর পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আমার বড় খালের পরিবার ঢাকার শাহজাহানপুর থানার এক এলাকার বাসায় 3 তলায় ভাড়া থাকত। এলাকার নামটা বলব না। সালটা ছিল 2003 সাল। তারা প্রায় 5 বছর ধরে সেখানে থাকত। খালেদের 4র্থ তলায়, সব তলাতেই ভাড়াটিয়ারা থাকত। 2003 সালের শেষের দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক দুপুরে হঠাৎ 4র্থ তলার মেইন দরজা থেকে জোরে জোরে বাড়ি মারার শব্দ আসে। অবিরাম শব্দ হতেই থাকে, আসতেই থাকে। শব্দটা এমন যেন কেউ হাত দিয়ে দরজায় বাড়ি দিচ্ছে। যারা ফ্ল্যাটে ছিল সবাই তখন 4র্থ তলায় এসে ভিড় করে। আমার খালাও আসে। তখন আমার 2 খালাতো বোন ছিল স্কুলে আর খালু ছিল তার দোকানে। সবাই তখন দরজার বাইরে থেকে কি বলছে, কি হয়েছে এবং দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকেও তখনও বাড়ি মারার শব্দ আসছে আর চাপা একটা গোমনির আওয়াজ আসছে। যেহেতু বাড়ির মালিক সেখানে থাকতো না আর দারোয়ানের কাছেও ডুপ্লিকেট চাবি ছিল না, তাই অনেক চেষ্টার পর দরজা ভাঙা হয়। এরপর যা দেখা যায় তা আমার খালা কোনোভাবেই বলতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পরে তিনি বলেন দরজার সামনে সেই স্ত্রী লোকটি হামাগুড়ি দিচ্ছে এবং গোঙাচ্ছে আর তার চোখ ছিল অসম্ভব লাল। ভেতরে গিয়ে দেখা যায় ড্রয়িং রুমের সিলিং এর ওপর যে ফ্রেম ঝোলানো থাকে সেই হুকের সাথে দড়ি দিয়ে স্বামীর দেহটা ঝোলানো আছে। সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হয়, কিন্তু মেয়েটি আগের মতোই হামাগুড়ি দিতে থাকে। কোনো মতেই সে দাঁড়াচ্ছে না বা বসছে না। এরপর পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু কোনো কিছুই তারা বের করতে পারে না। মেয়েটিকে সুস্থ করার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়। একটি বিষয় বলে রাখা ভালো, মেয়েটির স্বামী যেভাবে ঝুলেছিল তা দেখে সবাই বলেছে যে মেয়েটির পক্ষে এটা করা সম্ভব না, আর কারো পক্ষে এরকম আত্মহত্যা করাও সম্ভব না, কারণ লোকটির মাথা সিলিং এর সাথে প্রায় লাগানো ছিল। এরপর সপ্তাহখানেক পর ঠিক দুপুরবেলা আমার খালা 4র্থ তলা থেকে কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ পায়। শব্দটা আসে সেই ড্রয়িং রুম থেকে। শব্দটা এমন ছিল যেন কেউ ভারী কোনো বস্তু টেনে নিয়ে যাচ্ছে। তখন 4র্থ তলাতে কেউ থাকত না, পুলিশ সেটা সিল করে রেখেছিল। এই অবস্থায় কারো পক্ষে সেখানে ঢোকা সম্ভব ছিল না, কারণ দরজা জানালা সবই বন্ধ ছিল। খালারা যেহেতু ওই ফ্ল্যাটের নিচে থাকত, তারা প্রায় এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ শুনত, কিন্তু কাউকে কিছু বলতো না। কয়েকদিন পর আমার খালু বাড়ির মালিককে এই ঘটনা খুলে বলে এবং বাড়িওয়ালা পুলিশকে বলে। কেউ প্রথমে এগুলো আমলে নেয়নি, কিন্তু খালু আর বাড়িওয়ালার চাপে পুলিশ সেই ফ্ল্যাট খুলতে রাজি হয়। ওই ফ্ল্যাটের জিনিসগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই ছিল। এতদিন বন্ধ থাকার ফলে রুমগুলোতে ধুলো বালি জমেছিল, মেঝেতেও ধুলোর আস্তরণ ছিল। কিন্তু ড্রয়িং রুমের মেঝেতে এক অদ্ভুত জিনিস খেয়াল করে সবাই। ড্রয়িং রুম ছাড়া সব রুমের মেঝেতেই ধুলার আস্তরণ ছিল স্বাভাবিক, কিন্তু ড্রয়িং রুমের মেঝেতে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন ছিল। আর লোকটির লাশ যেখানে ঝুলছিল ঠিক তার নিচে টেবিল বা চেয়ারে পায়ের চিহ্ন ছিল। দেখে মনে হয় ওই জায়গাতে টেবিল জাতীয় কিছু রাখা ছিল। কিন্তু এই সপ্তাহ 2 এর মধ্যে ওই ফ্ল্যাটে কেউ যায়নি আর
আমার খালারা প্রায় অদ্ভুত অদ্ভুত শব্দ পেত। এখন কিভাবে এইসব চিহ্ন এলো তা কেউ বলতে পারে না। এরপর আমার খালারা ওই বাড়ি ছেড়ে দেয়। তারপর কি হয়েছিল জানা যায়নি। আর তখনও ওই মেয়ের চিকিৎসা চলছিল। যাই হোক, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই SMS করে জানাবেন। আপনারা তো রেগুলার জানিয়ে দেন, এবং আপনাদের এই SMSটি খুবই জরুরি যে আপনারা কোন ঘটনাটি আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না, কারণ আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু ঘটনা সিলেক্ট করি। তো আজকে আমাদের এই আজকের এপিসোডে বেশ কিছু অতিথিও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আমি প্রথম যিনি আছেন উপস্থিত তাকে রিকোয়েস্ট করব তার ঘটনা বলার জন্য। প্রথমে আপনার একটু নাম জানতে চাইবো এবং তারপরে আপনার পরিচয় দিয়ে তারপরে আপনি আপনার ঘটনা যাবেন, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি খন্দকার মিজানুর রহমান মিলন। আমি একটা ফ্রেন্ডের সঙ্গে যে আমার একটা ঘটনা ঘটেছিল, আমি এটা জাস্ট বলতে চাচ্ছি। এটা 1995-এর দিকের ঘটনাটা। এটা ছিল, আমরা 3টা ফ্রেন্ড ছিলাম। এটা একটা ইউনিভার্সিটি হলে, বুয়েটের শেরে বাংলা হল, ওখানে আমরা মাঝামাঝি গিয়ে ওখানে থাকতাম। তো রাত্রে ঘোরাফেরা করা এটা আমার খুবই ভালো লাগতো। তো ওরকমই একটা রাত, এটা ছিল ফ্রাইডে। তো তখন সারা দেশে নিম্নচাপ চলছিল। তো বেশ 2-3 দিন হলো রাস্তাতে মানুষজনের যে আউটকাম ছিল সেটা অনেক কম ছিল। তো রাত তখন 2টা। তো এর মাঝে রাত্রে যে রোড লাইট গুলো ছিল সেগুলো অনেক কম ছিল। তো আমরা 3টা ফ্রেন্ড রাত 2টার দিকে আমরা রাস্তায় বের হয়েছি। তো হঠাৎ করেই আমরা একটা মোড়ে এসে, পলাশীর মোড়, ওখানে এসে জাস্ট আমরা হঠাৎ করে দেখলাম যে নীলক্ষেতের দিকের যে রাস্তাটা চলে গেছে ওইদিকে একটা গাড়ি। তো ওইদিকে আমরা না গিয়ে হঠাৎ করে আমরা বামে আজিমপুরের যে রাস্তাটা ওইদিকে আমরা 3জন হাঁটতে লাগলাম। হঠাৎ করেই এই ইউনিভার্সিটি শেরে বাংলা হলের যে পেছন দিকে যে রাস্তাটা আছে ওই দিক থেকে একটা আওয়াজ আসছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম একটা আওয়াজ আসছিল। তো আমরা 3টা ফ্রেন্ড হঠাৎ করেই খুব কুল হয়ে গেলাম যে, আর ওখানে আমরা যে একটু একে অন্যের সঙ্গে যে কথাগুলো বলছিলাম এগুলো আমরা স্টপ হয়ে গেলাম। হওয়ার পরে হঠাৎ করেই দেখলাম যে 10-12 জনের একটা দল একটা খাটিয়া নিয়ে তারা খুব দ্রুত থেকে ইউনিভার্সিটির ওই শেরে বাংলা হলের পাশের যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে মেইন রোডে চলে আসলো। এবং এমন ভাবে তারা আসলো যে আমরাও যাচ্ছিলাম এবং তাদের সঙ্গে আমরা জাস্ট অ্যাড হয়ে গেলাম। এবং আমাদের পেছনেও কয়েকজন থাকলো। তো এই দিকে আজিমপুরের গোরস্থানের দিকে ওনারা যাচ্ছে। তো খুব দ্রুত যাচ্ছে। তো আমাদেরও একটু স্পিডটা এটা বেড়ে গেল। তো হঠাৎ করে আমি যেটা লক্ষ্য করলাম যে আমরা যে 3টা ফ্রেন্ড ছিলাম এদের মধ্যে আমরা শুধু একজনের সঙ্গে আরেকজনের আই কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু আমরা কোনো কথা বলতে পারছি না একজনের সঙ্গে। খুব হুড়োহুড়ির মধ্যে আমরা আছি এবং শুধু দ্রুতই আমরা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম যে ওখানে যে 10-15 জনের যে একটা মানুষ, এরা প্রত্যেকজনই আমি যার দিকেই তাকাচ্ছি আমার মনে হচ্ছে যে একই চেহারা এরকম মনে হচ্ছে। তো এই ঘটনাটা যে আর একটা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করব এরকমও কোনো সিচুয়েশন আমাদের নাই। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আজিমপুর গোরস্থানের যে গেট আছে সেই গেটের কাছে আমরা এসে গেছি। তো এখন ওই গ্রেপ্তারটা যেটা লাশ ওটা নিয়ে ওই লোকজনগুলো আস্তে করে ভেতরে চলে গেল এবং আমাদের কানে আসছে যে এখানেই কবর হবে একদম সামনে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা শুধু একজন আরেকজনকে বললাম আচ্ছা ঠিক আছে, আমরা এসে যখন পড়েছি চলো যাই ভেতরে। কিন্তু আমরা রাস্তাতে
কোনো মানুষ, কোনো রিক্সা, কোনো গাড়ি আমরা কিছুই দেখছি না। মানে স্বভাবত এই যে নিম্নচাপটা হয়েছে এর জন্য রাস্তাতে গাড়ি অনেক কমে গেছে। তারপরে রাত 2টা, তো আমরা জাস্ট ভেতরে যখন ঢুকলাম, ঢোকার পরে আমি দেখছি যে এটা অত কাছে না, যেটা আমাদেরকে যেটা বলছিল যে এই যে সামনেই হবে। তো আমরা যাচ্ছি মনে হচ্ছে একটু অনেক দূরে চলে যাচ্ছি। হঠাৎ করেই দেখছি যে আমরা যেখানে গিয়ে পৌঁছালাম সেটা একদম লাস্টের দিকে, ওখানে জাস্ট একটা গাছ আছে এবং ওইখানে মনে হচ্ছে যে মানে খুব দ্রুত ওনারা কবর দিতে চাচ্ছে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমরা যে 3 জন ফ্রেন্ড ছিলাম, তারা 3 জন 3 সাইডে আমরা চলে গেছি কবরের। কিন্তু এছাড়া ওদের সঙ্গে আমাদের আর কোনো কথা, কোনো কিছু এগুলো হচ্ছে না, এবং আমার 3 জন ফ্রেন্ডের মধ্যেও আমাদের কোনো হচ্ছে না, ইন্টারাকশন কিংবা কোনো কথা এগুলো কিছু হচ্ছে না। এর মধ্যে দেখলাম যে খুব দ্রুত তারা মাটি দিয়ে ফেলছে। এরকম করতে 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 কিন্তু প্রত্যেকটা মানুষেরই আচরণগুলো একটু অস্বাভাবিক। মানে কোন সাধারণ মানুষ যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলে এরকম কোনো কিছু হচ্ছে না। তো মানে খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে মাটি দেয়া হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ করে ওনারা জাস্ট মোনাজাত স্টার্ট করলেন। মোনাজাতটা যখন স্টার্ট করলো, আমরা 3 জনই হাত উঠালাম এবং আমাদের সঙ্গে অন্যান্য লোক যারা ছিল ওনারা হাত উঠালো। হাত উঠানোর পরে আমাদের মানে আমি অন্যদের সিচুয়েশনটা জানি না, আমার চোখটা আমি একদম বন্ধ করে আমি জাস্ট মোনাজাতটা ধরলাম। ধরার পরে আমার মনে হচ্ছে কি যে আমার আশেপাশে যে লোকজনগুলো ছিল, আমি মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে নিঃসঙ্গ হয়ে গেছে, যে আমার আশেপাশে কেউ নাই এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে যখন মোনাজাতটা শেষ হলো, শেষ হওয়ার পরে আমি যে চোখ খুললাম, চোখ খোলার পরে আমি যে জিনিসটা দেখলাম, এটা মানে আমার জীবনের এটাই ফার্স্ট ঘটনা। আমি দেখলাম যে 10-12 জনের যে একটা লোক ছিল, যে দলটা ছিল, ওনারা একজনও ওখানে উপস্থিত নাই। এবং আমরা শুধু যে 3 জন ফ্রেন্ড, আমরা 3 জনের দিকে জাস্ট একবার আই কন্টাক্টের সঙ্গে সঙ্গে আমরা 3 জনই গেটের দিকে দৌড় দিয়েছি। দেওয়ার পরে জাস্ট গেটের ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড হঠাৎ করে এসে ওখানে মানে বসে পড়লো। সে সেন্স হারানোর মতো অবস্থা। হঠাৎ করে দেখলাম যে একটা লোক আসলো, এসে আমাদেরকে বলছে যে কি ব্যাপার, আপনাদের কি হয়েছে। তখন আমি ওনাকে ফার্স্ট বললাম যে আমরা এরকম একটা মাটি দিতে আসছি, কিন্তু এখন দেখছি যে একজন ওখানে উপস্থিত নাই। তো উনি বললো যে এটা কোথায়। তা আমি জাস্ট এই প্লেসটা দেখাইলাম। তো প্লেসটা দেখানোর সঙ্গে সঙ্গে উনি একটু আটকে উঠলো। আটকে ওঠার পরে আমাকে বলল যে আপনারা তো কোনো লাশের সঙ্গে আপনারা আসেননি, আমি আপনাদেরকে দেখলাম যে আপনারা 3 জন জাস্ট এই ছোট্ট যে গেটটা আছে এই দিক দিয়ে আসলেন। আমি ভাবলাম যে এখানে অনেক ছেলেপেলে আসে মাঝে মাঝে, হয়তো ওরকমই একজন। তো আপনারা যেখানে গিয়েছেন এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে, এর আগেও আমি একটা শুনেছি যে এখানে মাঝে মাঝে এইভাবে লোকগুলোকে নিয়ে আসে। সেটা হয়েছে যে ওখানে একটা খুব খারাপ একটা লোকের ওখানে একটা কবর হয়েছিল। তো হওয়ার পরে ওই লোকটার ওখানে মানে জানাজা হয়নি ভালোভাবে, এবং তার হয়নি, তাকে যে ভালো করে যে ক্লিন করে, যেটা গোসল করে, এই জিনিসটা হয়নি। এটা তাকে নাকি স্বপ্ন দেখিয়েছে, এবং ওনাকে যে স্বপ্নটা দেখিয়েছে সেটা বলেছে যে আমি প্রায় সময় এই জিনিসগুলো করব, যে আমার এইটাতে আসবে না তাকে সে শেষ করে ফেলবে এরকম। তো আলটিমেটলি এই জিনিসটা শোনার পরে যে আমরা ওভাবে কোনো কিছু দেখিনি, যে একটা ভয়ঙ্কর কোনো কিছু এরকম না, কিন্তু টোটাল সিচুয়েশন এনভায়রনমেন্ট এমন ছিল যে আমরা 3টা ফ্রেন্ড পরবর্তীতে প্রায় 7 দিনের মতো আমরা কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি, এবং এই সিচুয়েশনটা কাউকে এক্সপ্লেনও করতে পারিনি। তো এফএম এর জাস্ট এই সুযোগটা পেয়ে আমি আজকে এটা ফার্স্ট বললাম। তো সবাইকে ধন্যবাদ।
যদি নেক্সট আমার আরো কোনো থাকে আমি সেটা সবাইকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক 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 আপনার পরিচয় দিয়ে তারপর আপনার ঘটনাটা শুরু করবেন। হ্যালো লিসেনার্স, আমি দানিয়েল। আমি গুলশানে একটা রিসার্চ অর্গানাইজেশন আছি। তো আমি যে ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা আমার চাচার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা ছিল 1998 সালের। 1998 সালে দেশে খুব বড় একটা বন্যা হয়েছিল। তো বন্যায় আমাদের এলাকার অধিকাংশ রাস্তায় ভেঙে গিয়েছিল। তো এখন আমাদের এলাকায় হাইওয়ে রোড হয়েছে, তখন হাইওয়ে রোডটা ছিল না। তো আমার চাচার যে ঘটনাটা, উনি ওনার বোনের বাড়িতে একটা কাজে গিয়েছিলেন। তো উনি যখন কাজ সেরে বাড়ির দিকে রওনা করলেন তখন প্রায় রাত 10টা বেজে গেছে। তো ওনাকে অ্যারাউন্ড 12 কিলোমিটারের মতো পথ ওনাকে পার হয়ে বাড়ির দিকে আসতে হবে। তো উনি 8 কিলোমিটার পথের মতো উনি ভ্যানে করে আসলেন, যেটা গ্রাম অঞ্চলে যাতায়াতের একটা বাহন। তো যে 8 কিলোমিটার উনি আসলেন কোনো সমস্যা ছাড়াই, ওই 8 কিলোমিটার আসলেন। এখন ওনাকে যে পথটা ধরে আসতে হবে এটা সম্পূর্ণ হেঁটে ওনাকে বাড়ির পথ অতিক্রম করতে হবে। তো রাতটা ছিল চাঁদনি রাত, আকাশে মেঘ ছিল না, খুব সুন্দর একটা চাঁদনি রাত ছিল। তো উনি যে পথ ধরে হেঁটে আসছিলেন ওই পথটা মোটামুটি নির্জন ছিল না। কিছুক্ষণ পর পর রাস্তার দুই পাশে বাড়ি ছিল। এবং একটা কথা বলে নেই যে ওই এলাকাটা ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। তো উনি চারপাশের পরিবেশ খুব নির্জন পরিবেশ ছিল, চাঁদের আলো ছিল এবং ওনার পথ চলতে সেরকম কোনো সমস্যা হচ্ছিল না। তো এখন উনি হাঁটতে হাঁটতে যতটা পথ পাড়ি দিয়েছে, এখন যে পথটা ধরে উনি আসছিলেন ওই পথের দুইটা পথ ছিল। একটা পথ ছিল হিন্দু অধ্যুষিত একটা এলাকার ভিতর দিয়ে একটা পথ, যেটা হিন্দু পাড়া বলা হয়। আর একটা পথ ছিল এমনি লোকজনের রাস্তা চলাচলের একটা পথ। তো রাস্তা চলাচলের যে পথটা ছিল ওই পথের তিনটা রাস্তা একটা মাথায় এসে একটা বট গাছ ছিল। তো বট গাছটা খুব বেশি বড় না, মাঝারি ধরনের একটা বট গাছ ছিল। তো উনি যখন বট গাছ থেকে কিছুটা দূরে, যেহেতু চাঁদের আলো ছিল, উনি বট গাছটা পুরাটাই দেখতে পাচ্ছিলেন। তো ওইদিকে যখন চোখ গেল, হঠাৎ করে ওনার মনে হলো যে বট গাছে কিছু একটা ঝুলছে। তো হতে পারে এটা চোখের একটা ভ্রম, এই টাইপের একটা ব্যাপার হতে পারে। তো উনি কিছুটা ভয় পেলেন। তো ভয় পাওয়ার পরে উনি যেটা করলেন, যে সিদ্ধান্ত নিয়ে না হয়তো ভয়ের কিছু একটা থাকতে পারে, আমি রাস্তা ধরে না গিয়ে হিন্দু অধ্যুষিত যে এলাকাটা ওই এলাকার মধ্যে দিয়ে যাবে। তো এখানে বলেন এই হিন্দু অধ্যুষিত যে এলাকাটা, চারপাশে অনেক গাছ ছিল এবং দিনের বেলাও এলাকাটা অনেকটা খুব একটা আলো যায় না, অনেক গাছগাছালি থাকার কারণে। তো যাই হোক উনি সিদ্ধান্ত নিলেন যা এখান দিয়ে যাব, যেহেতু বটগাছ কিছু একটা দেখে উনি ভয় পেয়েছিলেন। তো তারপরে উনি হিন্দু পাড়ার মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে তার মাথার সঙ্গে কোন একটা ফিগার টাইপের খুব জোরে একটা ধাক্কা খেলেন। ধাক্কা খেয়ে উনি প্রায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি জাস্ট 2-3 হাত সামনে গিয়ে পড়ে গেছে। উনি পিছনের দিকে ব্যাক করে চাইলেন, যাওয়ার পর উনি দেখলেন যে একটা হিউম্যান ফিগারের মতো কিছু একটা ঝুলছে। তো ঝোলার ব্যাপারটা হলো যে উনি যে ফিগারটার সাথে ধাক্কা খেয়েছে, ওই ধাক্কা খাওয়ার ফলে ফিগারটা ঝুলছে। তো প্রথমে উনি মনে করলেন যে না, হয়তো সিম্পল একটা ব্যাপার, হয়তো আমার চোখের ভুল। তারপরে উনি আবার খুব ভালো করে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন যে না, একটা হিউম্যান ফিগার জাস্ট ঝুলতেছে ওনার সাথে ধাক্কা খাওয়ার ফলে। এবার উনি প্রচন্ড ভয় পেলেন। ভয় পাওয়ার ফলে উনি প্রায় চিৎকার দিয়ে আরো কয়েক হাত সামনে গিয়ে পড়লেন। এরপরে যেটা হলো, উনি কিছুক্ষণ মানে বুকে হাত দিয়ে বসে পড়ছে। তো ওনার চিৎকার শুনে কিছুক্ষণ পরে দুটা লোক বের হয়ে আসলো এবং যে গ্রামের মধ্যে দিয়ে ছিলেন এই গ্রামটা ওনার পরিচিত ছিল, এবং যে লোক দুটো বের হয়ে আসলেন এই লোক দুটো ওনার পরিচিতই ছিল। পরে বললো যে ভাই আপনি এত রাতে এখানে কি করছেন? পরে উনি বললো যে হ্যাঁ, আমি আমার বোনের বাড়ি থেকে ফিরছিলাম, কিন্তু কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি এবং ওইটা আমি 2বার তাকিয়েছি, দেখতে পাচ্ছি। পরে বললো যে কই? পরে
তিনজন একসাথে তাকালো, দেখলো যে হ্যাঁ একটা হিউম্যান ফিগার, হিউম্যান বডি সেটা ঝুলছে। তো এটা খুব ভালো করে দেখার জন্য বাকি দুজন তারাও দেখলো যে না, এটা আসলে একটা হিউম্যান বডি গাছের উপর ঝুলছে। তারপরে তারাও চিৎকার চেঁচামেচি করলো। তারপরে রাস্তার লোকজন, বাড়ির আশেপাশে যে বাড়িগুলো ছিল ওখান থেকে লোকজন বেরিয়ে আসলো। হ্যাঁ, দেখলো যে ওই পাড়ারই একটা হিন্দু মেয়ে, সে গলায় দড়ি দিয়েছে, এবং আমার যে চাচা উনিও মেয়েটিকে চিনতে পারলো, কারণ মেয়েটি ওনার গ্রামেরই একটা হাই স্কুলে পড়তো। তারপরে যাই হোক, ওখানে অনেক রাশ হয়ে গেল, লোকজন আসলো। তো আমি এখান থেকে একটু স্কিপ করে যাই। তারপরে যে ঘটনাটা ঘটলো, উনি ওখান থেকে যখন ওনার বাড়ির পথে ব্যাক করলেন, তখন প্রায় রাত 1:30 বেজে গিয়েছে, 1:30 উপরে। ওই পরিচিত লোক দুটো বললো যে ভাই এত রাতে আপনি যাবেন, তো এখানে যে ঘটনাটা ঘটে গেল আপনি কি একা যেতে পারবেন? এখন তো স্বাভাবিকভাবে ভয় পাবেন, একটা ভয়ের ঘটনা ব্যাপার যেহেতু ঘটে গেছে এখানে। তো উনি বললেন যে না, সমস্যা নাই, চাঁদের আলো আছে, তো একা যেতে পারবো। এখন তার খুব বেশি পথও নেই, এখান থেকে হয়তো 1-1.5 কিলোমিটার হবে, 20-25 মিনিট আমার লাগবে। কিন্তু একটা ব্যাপার ছিল যে উনি এখন যে পথটা ওনার আসতে হবে, সে পথটা সম্পূর্ণ নির্জন একটা মাঠের মধ্যে দিয়ে ওনার আসতে হবে। তো পরিবেশটা খুব সুন্দর ছিল, চাঁদের আলো ছিল, আবার একটু পাশেই নদী বয়ে যাচ্ছিল। কিন্তু ভয়ের ব্যাপার ছিল যে ওনাকে এখন যে পথটা পার হতে হবে, তার একেবারে শেষ মাথায়, যে উনি রাস্তা ধরে বাড়ি যাবেন তার আগে একটা শ্মশান ঘাট ছিল, এবং তারই পাশে খুব পুরনো কিছু হিজল গাছ ছিল, যেগুলো সাধারণত হিজল গাছগুলো থাকলে মানুষ সাধারণত বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে থাকে ওইরকম কিছু ঘটনা অহরহই শোনা যেত। তো তারপরে উনি তারপরেও একা চলতে লাগলেন। তো ওনার মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ভয় আসলো, অযথায় একটা ভয় আসলো, যেহেতু আগে একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। তারপরে উনি ভাবলেন যে লোক দুটো এগিয়ে দিতে চেয়েছিল, হয়তো এগিয়ে দিলেই ভালো হতো। তারপরে উনি ভয় মনে উনি হাঁটতে লাগলেন। তো উনি হাঁটতে হাঁটতে প্রায় শ্মশান ঘাটের থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। তো হঠাৎ উনি দেখতে পেলেন যে শ্মশান ঘাটের ওখানে অনেক লোকজন, সাদা কাপড় পরা অনেক লোকজন, হয়তো কোনো লোক মারা গেছে, তার মরা পোড়ানোর জন্য শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে, এরকম একটা ব্যাপার। তো উনি মনে মনে তখন একটু সাহসী উঠলেন যে না, হয়তো আমাদের এলাকারই শ্মশানঘাট, এখানে কেউ মারা গিয়েছে, হয়তো তাকে মরা পোড়ানোর জন্য আনা হয়েছে। তো উনি এখন একটু শক্তি সঞ্চয় করে সামনে এগোতে লাগলেন। কিন্তু উনি যখনই শ্মশান ঘাটের কাছে গিয়ে পৌঁছেছেন, তখন উনি দেখলেন যে না, আসলে কেউ নেই। এতক্ষণ দূর থেকে যে মনে হচ্ছিল যে না, অনেক লোক আছে, বাট শ্মশান ঘাটের লোক নাই, জাস্ট একটা মরা শোয়ানো কাঠ দিয়ে যেভাবে শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করে ওইভাবে একটা মরা শোয়ানো আছে সাদা কাপড় দিয়ে। তো এবার খুব ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে এখন স্ট্যাচু হয়ে গেলেন যে এটা কি হলো, আমি দূর থেকে দেখলাম যে এতগুলো লোক, কিন্তু এখন দেখতেছি কেউ নাই। তারপরে উনি ভয় পেয়ে ভাবলেন যে আচ্ছা যাই হোক, আমি এই পাশ দিয়ে যখন আমার যেতে হবে, কিছু করার নেই, তো আমি চলে যাব পাশ দিয়ে। তো তারপরে উনি যখন একেবারে শ্মশানের পাশ দিয়ে হেঁটে যেতে গেলেন, হঠাৎ উনি দেখলেন যে মরার উপরে যে লাশটা শোয়ানো, হঠাৎ সাদা কাপড়টা সরে গিয়ে কেউ একজন উঠে বসলো। তো উনি ফিরে চাইলেন, যেটা হয় যে পাশ দিয়ে এইভাবে যদি কেউ উঠে বসে, অবশ্যই মানে তাকানো ছাড়া গতান্তর তখন ছিল না, চাঁদের আলো ছিল, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো লাশটা যখন উঠে দাঁড়ালো, তখন উনি লাশটির দিকে চাইলেন, দেখলেন যে লাশটি লাল চোখ করে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, এই লাশটা ঠিক ওই লাশ যে কিছুক্ষণ আগে সে যে লাশটির সঙ্গে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল, এই লাশটি ঠিক সেই লাশ। তো তখন তার ভয়ে একেবারে সে জমে গিয়েছিল। তখন সে একটু সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত নিল যে না, এবার সে দৌড় দিবে। তো সে যেটা করলো, একটু সাহস সঞ্চয় করে সে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে যেটা হলো, সে কিছু দূর গিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। এরপরে সে সেন্সলেসই হয়ে গিয়েছিল। পরের দিন সে তার নিজেকে আবিষ্কার করলো বেডে, নিজের বাড়ির বেডে। তো যে লোকগুলো তাকে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু তাকে খুঁজে পেয়েছিল একটা হিজল গাছগুলো ছিল ওইটার নিচে। তো এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী। Download more from wapsip.com, wapsip.com.
হ্যালো লিসনার, এগেইন খন্দকার মিজানুর রহমান মিলন। আমি মানে এই স্টোরিটা আমার একটু স্মল স্টোরি। তো অ্যাকচুয়ালি আমি এটা একজনের কাছে এটা শুনেছি। আমি একটা আইটি অর্গানাইজেশনে আছি, তো আমরা বিভিন্ন জায়গায় আইটি সলিউশনগুলো প্রোভাইড করি। তো সেখানে আমি একটা মাদ্রাসাতে একবার গিয়েছিলাম ওখানে একটা আইটি সলিউশনের জন্য। তো ওখানে গিয়ে ওখানকার যিনি হাউস টিউটর আছেন উনি আমাকে ডিটেল এটা বলেছিল। তো ইস্যুটা হচ্ছে এরকম যে ওখানে 4 তলা বিল্ডিং ওইটা। তো 4 তলা বিল্ডিং এর ওখানে 3 তলাতে টোটাল স্টুডেন্টরা থাকে, কিন্তু 4 তলাতে কেউ কখনো ওখানে থাকে না। তো একটা স্টুডেন্ট উনি আসছে গ্রাম থেকে, উনি আসার পরে উনি বললো যে আমার এখানে একটা সিট লাগবে। তো ওখানকার হাউস টিউটর যিনি ছিলেন উনি বললো যে আচ্ছা দেখুন, আমাদের তো এখানে কোনো সিট নেই, তো একটা আছে, এটা 4 তলার উপরে, কিন্তু ওখানে আপনাকে আগের থেকে আমি সাবধান করছি, ওখানে সহজে কেউ থাকে না। তো আপনাকে বললাম এখানে একটা অপশন আছে, যদি আপনি যেতে পারেন তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তো উনি আবার ওই স্টুডেন্টটা একটু সাহসী, উনি সবসময় বলে যে আমি এগুলো ভূত কিংবা এগুলো আমি বিলিভ করি না। তো উনি বললো যে ওকে, আমাকে ওখানে ইয়েটা করে দেয়। তো উনি তারপরে তখন ছিল 2টা, দুপুর 2টা। তো ওনাকে যখন অ্যারেঞ্জমেন্টটা করে দিল, তো উনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, উনি দেখলো যে প্রত্যেকটা ফ্লোর, 1 তলা 2 তলা 3 তলা, প্রত্যেকটা ফ্লোর একটু মানে অপরিষ্কার টাইপের ওখানে ছিল। কিন্তু উনি যখন 4 তলায় গেল, উনি ওখানে ওঠার সঙ্গে সঙ্গে একটা স্মেল আসলো, খুব নাইস স্মেল, এবং দেখলো যে ফ্লোরটা খুব ক্লিন। তো তারপরে ওনার যে রুমটা, এটা একদম ছাদের লাস্টের দিকে, একটা সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথ। তো উনি ওখানে জাস্ট ওই রুমটাকে দূরের থেকে দেখা যাচ্ছে। তো উনি যেতেই হঠাৎ করে ঠিক ছাদের মাঝখানে এসে ওনার মনে হলো যে ওনার শরীরের সঙ্গে মানে কিছু একটা আঘাত পেল, এবং সেটা মনে হলো যে একটা মানে হিউম্যান বডি। তো উনি জাস্ট এপাশ ওপাশ তাকিয়ে উনি জাস্ট কোনো কিছু না ভেবেই উনি রুমের ভেতরে চলে গেল। তো রুমে যখন উনি জাস্ট ডোরটা খুলে ঢুকলো, ঢোকার পরে এই সেম স্মেলটা উনি রুমের ভেতরে পেল। তো তারপরে উনি রুমের ভেতরে ঢোকার পরে রুমটা পরিষ্কার করার পরে জাস্ট যখন 4টা বাজে, 4টার দিকে উনি আবার নিচে নেমেছে, যে জাস্ট ওই হাউস টিউটরকে বলছে যে ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তো তারপরে এটা বলার পরে উনি উপরে আসছে। আসার পরে ঠিক সিঁড়ির কোণাতে 4 তলাতে যখন উঠবে, হঠাৎ করে দেখছে যে একটা খুব মানে কিউট চেহারার একটা লোক, একটা হুজুরের মতন, জাস্ট ওনার দিকে তাকিয়ে একটা হাসলো, একদম ক্লিয়ার উনি দেখতে পেলেন। হাসার পরে ওনাকে বললো যে আপনি তো অনেক সাহসী, থাকতে পারবেন তো। তো উনি আর কিছু বললো না বললে উনি জাস্ট হেঁটে চলে গেল। যাওয়ার পরে উনি দেখছে যে মানে অনেক সানলাইট আছে, কিন্তু উনি যখন রুমে গেল, যাওয়ার পরে ওনার মনে হচ্ছে যে একটা মানে এখন হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা এরকম তার একটা অনুভূতি হচ্ছিল রুমের ভেতরে। তো হঠাৎ করে দেখছে যে আবার দরজা নক করছে একজন। উনি সঙ্গে সঙ্গে ওখানে আবার গিয়ে দরজা খুলে দেখলো যে হ্যাঁ ওই হুজুরটা। কিন্তু ওই হুজুরের চেহারাটা উনি ফার্স্টে যেভাবে দেখলো একদম ক্লিয়ার, এই সেকেন্ড টাইমে উনি একটু অস্পষ্ট দেখছে। তো এই হুজুরটা এসে ওনাকে বললো যে হ্যাঁ আপনি কেন রুমের ভেতরে গান বাজাচ্ছেন কেন, এটা একটা মাদ্রাসার ছাত্রাবাস। তুমি বললো যে না, আমি তো এগুলো কিছু করছি না। তো উনি বললো যে ঠিক আছে, আপনি ভালোভাবে থাকবেন, যখন তখন যে কোনো কিছু হতে পারে, এই বলে উনি চলে গেল। যাওয়ার পরে জাস্ট তখন রাত 8টা বাজে। 8টার সময় উনি
খাওয়ার জন্য নিচে নেমেছে। তো নামার পরে দেখছে যে অন্যান্য ফ্লোরে সবাই জাস্ট ডোর ক্লোজ করে মানে একদম ফাঁকা হয়ে গেছে। 8টার ভেতরে যে এরকম ফাঁকা হয়ে যাবে এটা উনি ভাবিনি। তো উনি খুব দ্রুত নিচে নেমে জাস্ট খাওয়া দাওয়া করে উপরে উঠে আসলো। উপরে উঠে আসার পরে উনি দেখছে যে একদম চারিদিকে এমন অবস্থা যে একদম শুনশান, কোথাও কোনো মানুষের কোনো আওয়াজ নেই। তো এর মধ্যে হঠাৎ করে রাত 9টার দিকে ওনার মানে একটা ঘুম ঘুম ভাব আসছে ওই স্টুডেন্টটা। তো উনি জাস্ট একটু ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে লাইট অফ করা আছে। মনে হচ্ছে যে বাইরে প্রচন্ড বাতাস, একটা শোঁ শব্দ, এবং ঠিক ও চোখ বন্ধ করেই আছে, কিন্তু মনে হচ্ছে যে ওনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে এবং সেটা হচ্ছে ওই হুজুর টাইপের একজন, কিন্তু রুম কিন্তু বন্ধ। তুমি হঠাৎ করেই চোখটা খুলে ওনার এক্সাক্ট মনে হলো যে হ্যাঁ ওই লোকটাই, কিন্তু সেকেন্ডের মধ্যে জিনিসটা ওখানে ক্লিয়ার হয়ে গেল যে না কোনো কিছু নাই। এরপরে ও ভাবলো যে না ঠিক আছে, হয়তো আমি কোনো কিছু ভুল দেখেছি। ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরে হঠাৎ করে রাত্রে একটা আওয়াজ, দরজাতে একটা নক করছে। তখন রাত 11টা। নক করছে, নক করার পরে উনি দ্রুত উঠে গেল। উঠে গিয়ে খুলে দেখলো যে না কোনো কিছু নাই, কিন্তু দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওনার মনে হলো যে কোনো কিছু রুমের ভিতরে ঢুকে পড়লো, এরকম মনে হলো। উনি ভালো করে দেখলো যে না কোনো কিছু নাই। তারপরে উনি দরজাটা ভালো করে বন্ধ করে শুয়ে পড়লো। পড়ার পরে একটা শীতের ভেতরে উনি লেপ এবং কাঁথা এই টাইপের কোন একটা জিনিসে জাস্ট দিয়েছিল, মাথা ঢাকা ছিল। হঠাৎ করে ওনার লেপটা ওনার মুখ থেকে এমনি সরে গেল, মানে উনি নিজে সরায়নি, সরে গেল। অন্ধকার ঘর। উনি তাকিয়ে দেখছে যে ওনার যে দরজাটা ওটা খোলা। উনি তো অবাক হয়ে গেছে যে দরজা খোলা, বাতাস আসছে। দৌড়িয়ে গিয়ে দরজাটা উনি বন্ধ করলো। বন্ধ করার পরে উনি এসে জাস্ট বিছানায় যখন উঠবে ঠিক ওই সময় ওনার পায়ের সঙ্গে কি যেন একটা বাঁধলো। বাঁধার সঙ্গে সঙ্গে উনি বিছানার উপরে যে একটু উপর হয়ে পড়লো। পড়ার পরে ওখানে একটা ছিল, মানে ওনার যে ল্যাম্প ছিল, ওই ল্যাম্পটা জাস্ট সুইচটা অন হয়ে গেছে। অন হওয়ার পরে একটা অন্ধকার থেকে একটু জাস্ট লাইট একটা অনুভব হলো। ঠিক ওই সময় উনি তাকিয়ে দেখছে যে ওনার খাটের পাশে জাস্ট সাদা কাফনের একটা কাপড়, একটা লাশ, এবং তার যে ফেসের অংশটাতে মুখটা খোলা। এবং উনি তাকিয়ে দেখছে যে আজকে সন্ধ্যা থেকে যে হুজুরটা ওনাকে বারবার ওনার সামনে আসছিল ওইটা তার লাশ। এবং উনি ওইটা দেখার পরে আর কোনো কিছুই ভাবেনি। উনি সঙ্গে সঙ্গে ওখানে একটা জাস্ট চিৎকারও করতে পারেনি, সেন্সলেস হয়ে গেছে। পরের দিন সকালবেলায় যখন ওনার লোকজন আসছে, এসে খোলার পরে ওনাকে বললো যে কি হয়েছে, তখন উনি জাস্ট এটা ডিসক্রাইব করার পরে ওনাকে জানালো যে এখানে এই রুমে একটা হুজুর সুইসাইড করেছিল। তারপর থেকে এইখানে কেউ থাকে না এবং ওনারাই মানে এখানে কাউকে অ্যালার্টও দেয় না। এটাই ছিল আমার তো সম্ভবত এটাই আজকের লাস্ট। সবাইকে ধন্যবাদ। নেক্সট অপরচুনিটি পেলে আবার আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। এবং আমি সবাইকেই বলছি যে এটি জাস্ট ইমাজিন করতে পারেন যারা বিশেষ করে একা রয়েছেন বা এই সময় ভূত FM শুনছেন, যে আপনার নিজেরও ঘরের ভেতরে বা বিছানার পাশে যদি এরকম একটা লাশ দেখেন, যে লাশটি কাফনে মোড়া এবং যার মুখটি খোলা আছে, এবং সেটা খুব অপ্রত্যাশিত ভাবে যদি ঘটে আপনার সাথে, তাহলে আপনার কেমন। তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি এবং তারপরে আবারও ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন এবং জানান যে ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে। হাই লিসনার্স, আমি সাদ বলছি। ভূত FM আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমাদের সাথে আছে সুমন পাটোয়ারি। সুমন ভাই কেমন আছেন? আমাদের লিসনারদের উদ্দেশ্যে আমি জানি আজকে আপনার একটা ভূতের গল্প আছে, গল্পটা আপনি শেয়ার করুন। ভূতের গল্পটি কোনোভাবে না আসলে আমার যে আমি সবসময় বলি যে আমি ভূত ভয় পাই, তো আমার প্রচুর বাচ্চা ভূত আমার আসলে ঘোরাঘুরি করে, ওগুলো তো ভূতের ভূত ছিল।
এখন না যে এই একটা গল্প ছিল এরকম যে একদিন ছিল ভূতের বাচ্চার নাম ছিল সুলাইমান, দুষ্ট লোকের জন্ম ছিল, যে ভালো লোকের জন্ম ছিল, তা ভালো ভূতের বাচ্চারা আমার সাথে সবসময় থাকে। হ্যাঁ, আর ভূত নিয়ে আমার খুব বেশি মানে নিজস্ব অভিজ্ঞতা নেই, সবই শোনা। আমার শোনা অভিজ্ঞতাগুলি শুধু আমার বড় বোনের একটা অভিজ্ঞতা বলে, আমার বড় বোন যদি সে খুব কাছে করে বলছিল যে সে একবার রাতে বেলা পানি খেতে উঠছিল আমাদের বাসাটা হচ্ছে বেশ বড় সবাই। হ্যাঁ, তা আমি থাকি একটা সাইডে আর আমার বোন থাকে একদম অফিসে, আমাদের ডাইনিং রুমটা হচ্ছে মাঝখানে। তারপর সে নাকি পানি খেতে উঠে ইয়েতে দেখছিল যে আমার মতো কেউ একজন ডাইনিং রুমে বসে এবং সে মোটামুটি ভয়টা প্রায় শেষ এবং সিম্পলি ওই ভয়টা সে আমার মধ্যে ঢুকাই। কারণ এমন হয়েছে যে আমার এখন পানির প্যাস লাগবে, আমি এখন ডাইনিং যাই, আমি ওর দিকে বিছানা থেকে উঠে এখন পানি খেতে ডাইনিং যাবো, আবার যদি আমি দেখি দেখি আমি এই ভয় মোটামুটি শুয়ে থাকি। হ্যাঁ, তো ওই ভয়টা একটু কাজে দিচ্ছে। দুটোর ভয় পেয়েছিলাম একবার, ওই যে একবার বইতেই পড়লাম, ওটা রাতের বেলা আমি দেখলাম যে এখন আমি গল্প করে ঘুমাতে গেছি, ঘুমাতে যাওয়ার পর দেখেছি হঠাৎ একটু দেখেছি আমার পুরো শরীরটা একদম স্থির হয়ে গেছে এবং আমি মোটামুটি একটা আঙ্গুল নাড়াতে পারছি না, কেউ একজন আমার উপরে বসে আসছে। ওটা যদি অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটা আছে, কিন্তু ওইবার আমি রিয়েলি ভয় পাই, একটা আঙ্গুল নাড়াইতে পারতেছি না, একটা ইয়ে দিতে পারতাম, এটা অনেকক্ষণ 5-7 মিনিট ধরে ছিল আর কি। পরবর্তী যে আমাদের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটা হইতে পারে, কিন্তু ছোটবেলায় ওটা খুবই ভয় পেয়েছিলাম। এটা একটা আরেকবার হচ্ছে, একবার তো অনেক মোটামুটি ভারী ভয় পেয়েছি যে আর কি হচ্ছে, আমার আগের বাসার বিছানার পাশে প্রচুর খালি জায়গা ছিল, অনেক খালি জায়গা। তো হঠাৎ রাতে শুতে গেছে, হঠাৎ কিন্তু লোক কথা বলছে আমার জানা নেই, লোক বলতে করতে আসে, কারণ এরপর কোনো বাড়ি নাই, কত কথা বলতে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আল্লাহ বিল্লাহ করে অনেক সাহস সঞ্চয় করে আমি পর্দা টান দিলাম যে কি হয়েছে, যে অনেক দূরে এক বিল্ডিং এর ছাদে উঠে দুটো লোক কথা বলছে। হ্যাঁ, কিন্তু রাতের জন্য এটা হয়, রাতের এক ধরনের ভূতের ভয় তো আসছেই। হ্যাঁ, ওই ভয়গুলি পাওয়া হয়। কিন্তু স্রেফ যে আমরা যখন বন্ধুরা যে ভূতের গল্প বলতে বসি, তারপর দেখা গেল যে রাতের বেলা এই ধরো যে বনানীকুণ্ড রেস্টুরেন্ট থেকে আর উঠতে পারি না, আমি উঠে কেমনে যাবো বাসায়। হ্যাঁ, তো এরপর থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো যে আড্ডায় কোনো ভূতের গল্প হইলেই মোটামুটি শেষ। FM haunted by Airtel. শুনছি খুব ভালো লাগছে। আমি আমার লাইফে একটি এক্সপেরিয়েন্স হয়, সেই ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আসতে পারবো না বলে অনেক অনেক সরি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমাদের এলাকায় ঘটে। আমি ভূত বলে কিছু আছে বিশ্বাস করতাম না, তবে জিন আছে বলে জানতাম। ঘটনাটি বলার আগে আমি আমাদের এলাকার বর্ণনা দিচ্ছি। আমাদের এলাকাটির একদিক ছিল উঁচু, অর্থাৎ যেদিকে ঘর বাড়ি ছিল আর অন্যদিকে ছিল নিচু জমি। ওইগুলোতে বর্ষার সিজনে অনেক পানি হতো আর অন্য সিজনে ধান চাষ করা হতো। আর ওই জমিগুলোর শেষ প্রান্তে ছিল একটা বিল, আর বিলের ওই পারে ছিল অনেক বড় একটা জঙ্গল। জঙ্গলের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, আর ওখানে কেউ যেতও না। আমাদের এলাকায় একটি ডাইং ফ্যাক্টরি ছিল এবং ওই ফ্যাক্টরির যত বর্জ্য পদার্থ, পানি সব রিং পাইপের মাধ্যমে জমিগুলোর মধ্য দিয়ে ওই বিলে গিয়ে পড়ত। ঘটনাটি ঘটে 2010 এপ্রিল মাসে। ডেটটি আমার মনে নাই। আমিও আমার বন্ধুরা মিলে সন্ধ্যার পরে ওই পাইপে গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম এবং গিটার নিয়ে গান গাইছিলাম। ওই দিন বরাবরের মতোই সবাই গল্প করছি। ওয়েদার ছিল অনেক চমৎকার, আকাশে চাঁদ ছিল, বাতাস বইছিল। এভাবে আমরা রাত 10টা থেকে 11টা পর্যন্ত আড্ডা দিলাম। ওই দিন আড্ডা শেষে আমরা ফিরবো প্ল্যান করছি, বাট তখনই ইলেকট্রিসিটি চলে গেল। তখন সবাই ঠিক করলাম যে এখন আর বাসায় যেয়ে কি করব, ইলেকট্রিসিটি চলে গেছে, আগে আসুক তারপর যাব। তখন সবাই বলল যে সবাই বলল ওকে। আমরা তারপর স্টে করলাম সেখানে এবং সবাই গল্প করছি। সাডেনলি একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো, বাট তখন ওইখানে ওরকম গরম বাতাস আসার কথা না এবং কোনো কারণও নেই। যাক, আমি কোনো গুরুত্ব দিলাম না এবং কারোর সাথে সেটা শেয়ারও করলাম না। ঘটনাটা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা গল্প করছি, তখন হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো
এবং আমি ঘেমে যাচ্ছিলাম। তখন আমি আচ্ছা, যেভাবে লিখছি আসলে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, স্পেলিংটা খুব অদ্ভুত। যাই হোক, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, সবকিছু অন্ধকার লাগছিল। সেজন্য আমি ওখানে শুয়ে পড়ি এবং ওখানে শুয়ে পড়ি এবং কারণ পাইপটি অনেক প্রশস্ত ছিল আর অনেক ক্ষণ শুয়েছিলাম, তাই আমার বন্ধুরা কিছু মনে করেনি এবং আমি তাদেরকে বলি যে আমার প্রবলেম হয়েছে, এভাবে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর 10 থেকে 15 মিনিট পরে সব ঠিক হয়ে যায়, আমি বেটার ফিল করি। তখন উঠে আবার বসি। তার ঠিক পরে 5 মিনিট পরে একজন লোক আসে এবং এসে আমাকে বলে যে আকাশ, একটু এইদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি তাকে চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। তখন আমি তার সাথে যাই। কেউ কিছু বলেনি। আমি যেতে যেতে এক সময় কখন পাইপের একদম শেষ প্রান্তে চলে আসি বলতে পারবো না। বলে রাখা ভালো যে আমি যখনই ওই স্থান থেকে উঠে আসি তখন আমি আগে হাঁটছিলাম এবং ওই লোকটি আমার পিছনে পিছনে আসছিল। যখন আমি একদম শেষ প্রান্তে চলে আসি তখন লোকটিকে বললাম যে এত দূর আসলাম কেন, কি কথা বলবেন বলেন। এই কথা বলা যখন তার দিকে হয়ে পেছনের লাইট ধরলাম। আচ্ছা, এবং তার দিকে লাইট ধরেছিলেন আর কি, এবং তিনি বছর ধরার পর তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। আমি দেখলাম যে একজন মানুষের ফেস এইরকম হতে পারে। দেখলাম যে তার পুরো শরীর ঝলসানো এবং তার মুখের নিচের যে চোয়াল সেটা নাই, আর লোকটি আমার দিকে অনেক বড় বড় চোখে তাকিয়ে আছে। এই দেখে আমি অনেক ভয় পাই এবং আমি ওই জায়গা থেকে নড়ার শক্তি হারাই এবং আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে ধরে রেখেছে। আমি একদম জাস্ট স্থির হয়ে যাই। অনেক জোরে চিৎকার করি, বাট একটু সাউন্ড হচ্ছিল না। তখন ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বিলের পাড়ে ফেলে দেয়। তারপরে আমার আর কিছু স্মরণ নেই। পরের দিন আমার জ্ঞান ফেরে। তখন দেখলাম আমি আমার বেডে শুয়ে আছি। আমার রুমে অনেক মানুষ, আমার ফ্রেন্ডরাও আছে। আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। 3 দিন পরে, তার মানে হবে 3 দিন পরে মোটামুটি সুস্থ হই। পরে যখন আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করে যে ওই দিন তুই কোথায় গিয়েছিলি, তখন আমি সম্পূর্ণ ঘটনাটা ওদেরকে বলি এবং ওরা বলে যে আমরাও কাউকে দেখিনি, আমরা মনে করেছিলাম যে তুই ফোনে কথা বলবি তাই কিছু বলিনি। তুই চলে যাওয়ার পর ইলেকট্রিসিটি চলে আসে এবং তোকে ডাকাডাকি করি কিন্তু কোনো রিপ্লাই আসে না। তখন আমরা অনেক ভয় পাই আর ওপরে গিয়ে লোকজনদের ডাকি। তারপর খোঁজাখুঁজি করার পর বিলের ধারে সেন্সলেস অবস্থাগুলো খুঁজে পাই। আরো কিছু অংশ ছিল, বাট মোটামুটি ঘটনা এই। এবং আপনি যেভাবে লিখেছেন ভাই, সরি আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমি খুবই সরি। যারা লিখবেন এরপর থেকে আমি একটু বলবো যে বাংলায় লিখলে সবচাইতে ভালো হয়, আর যদি মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখেন তাহলে স্পেলিং গুলো একটু আপনারা একটু চেক করে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, দিস ইজ আফনান, 3rd ব্যাচ, BBA, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই সেই ঘটনাটি বলার আগে ঘটনাটির প্রেক্ষাপটটা বলে নেওয়া একটু জরুরি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি আমার আগ্রহটা অনেক বেশি ছিল এবং এগুলো নিয়ে আমি কখনো ভয় পেতাম না, কিন্তু সেগুলো দেখার জন্য, সেগুলো নিয়ে কাজ করার জন্য আমার খুব ইচ্ছা ছিল। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই আমার সাথে আমাদের রাজবাড়ী জেলারই একজন বিখ্যাত একজন তান্ত্রিকের সাথে আমার পরিচয় হয়, সঙ্গত কারণে আমি তার নাম বলছি না। তো উনি অনেক ধরনের বিদ্যা আমার জানা ছিল, মহাকালী বশীকরণ, ডাকিনী বিদ্যা, ইন্দ্রজাল, মায়াজাল, এই সমস্ত বিদ্যা ওনার জানা ছিল। তো আমি ওনাকে খুব রিকোয়েস্ট করি যে আমার তো আসলে এই বিদ্যাগুলো শেখার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার এই জিন দেখার আমার খুব ইচ্ছা। তো আপনি আমাকে কাইন্ডলি এমন কিছু বিষয় বলে দেন যাতে করে আমি এগুলো দেখতে পারি। তো উনি প্রথম দিকে আমাকে খুবই মানা করলেন এবং বললেন যে না, এটা করা যাবে না, তোমার বয়স অনেক কম, এটা করা যাবে না, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাসা থেকে আমাকে অনেক টাকা রাখি করবো। আমি বললাম যে না, এটা কেউ জানবে না, আপনি কাইন্ডলি এটা করেন, আমাকে বলে দেন। তো আমি অনেক অনুনয় বিনয় করবো, দীর্ঘদিন ধরে অনুনয় বিনয় করার পরে উনি রাজি হলেন। তো রাজি হওয়ার পরে উনি আমাকে বিভিন্ন বিষয়গুলো বলে দিলেন। তো একদিন পূর্ণিমার রাতে
আমি এই সাধনাটা করার জন্য ডিসাইড করি যে আমি আজকে করব। তো আমি তখন আমার বাসা থেকে বেশ দূরে একটা জায়গায় চলে যাই। এই জায়গাটি ছিল খুব হন্টেড। জায়গাটি রাজবাড়ী জেলার লোকশেড এলাকা, এবং এখানে জায়গাটি এতটাই হন্টেড যে প্রতি বছর ওইখানে রেলে গেটে, পাশ দিয়ে রেল লাইন আছে, রেলে গেটে প্রতি বছর কেউ না কেউ মারা যান। এবং 71 সালে বিহারিরাও বাঙালিদেরকে এখানে এনে হত্যা করেছেন, আবার পরবর্তীতে বাঙালিরাও বিহারিদেরকে এনে হত্যা করেছেন। এবং অনেক সময় ক্রস ফায়ারে যে সমস্ত লাশগুলো থাকে সেগুলো ওইখানে এসে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তো আমি ওইখানে সাধনা করার জন্য ওইখানে বেশ দূরে একটা মাঠের ভিতরে বসি, জনমানব শূন্য এলাকা। তো ওখানে বসার পরে প্রথম দিকে আমি যখন শুরু করার পরে বেশ ঘন্টাখানেক হয়ে যাওয়ার পরও আমি কেমন কোনো কিছু দেখতে না পাই, আমি খুব বিরক্ত হয়ে যাই, মনে করছি আমি এখন উঠে চলেই যাব। তখন হঠাৎ করে আমি শুনতে পারি যে নাকি সুরে কে জন্য কাঁদছে। তখন আমি দেখলাম যে দূরে একটি মহিলা এরকম নাকি সুরে কাঁদছে, এবং আমি ওদিকে ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমার গুরুজি আগে থেকে বলে দিয়েছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটবে, তুমি এদিকে ভ্রুক্ষেপ না করে তোমার যে কাজ তুমি সেটা করে যাবে। তো আমি আমার মতো করে যাচ্ছি। কিছুক্ষণ পরে দেখছি যে হাজার হাজার লোক আমার দিকে লাঠি সুটা নিয়ে তেড়ে আসছে এবং কাছে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। তো আমি তখনও বুঝতে পারলাম যে আসলে আশেপাশে এখন থেকে লোক আসার কোনো উপায় নেই, এগুলো সবই আমার দৃষ্টির মানে আমার ভ্রম হয়, এগুলো সবই। কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার দেখছি যে আমার বাবা আমাকে ডাকছে। সে রাগারাগি করছে যে তুমি বাসা থেকে চলে এসেছো, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে চলো। তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রেন্ড, আমি বলে বাসা থেকে বলে এসেছিলাম যে আমি আমার বন্ধুর বাসায় যাব। তো সুতরাং আমার বাবার তো জানার কথা না, বা এখানে যে এসেছি এটা কারো জানার কথা না, সুতরাং এটাও আমার দৃষ্টি বিভ্রম। এরকম একটার পর একটা ঘটনা ঘটার পরও আমি কখনোই মানে আমি আমার ওজিফাটা বন্ধ করি নাই। বেশ তারও অনেকক্ষণ পরে হঠাৎ করে আমি দেখছিলাম যে পূর্ব দিক থেকে মানে আকাশ বাতাস কাঁপিয়ে মানে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের মতো কি যেন একটা ধেয়ে আসছে আমার দিকে, এবং একটি বিশাল প্রায় 50-60 হাত লম্বা একটা মানুষের মতো কি যেন দৌড়িয়ে আসছে আমার দিকে। তো আমি যখন জিনিসটা আমার কাছে এলো, তো আমি যেটা দেখলাম আসলে সত্যি ওটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আশা করেছিলাম হয়তো বা বড় জুব্বা পরা দাঁড়িয়ালা কোনো জিন হয়তো আমি দেখতে পাবো, আসলে অ্যাকচুয়ালি সেটা ছিল না। আমি যেটা দেখলাম সেটা তার কোনো মাথা ছিল না, তার বুকের উপর দুটি চোখ ছিল এবং চোখের নিচ দিকেই বড় বড় দাঁত ছিল। তো সে আসার পরই মানে ভয়ঙ্কর শব্দে আমাকে বলল যে তুই আমাকে ডেকেছিস কেন। তখন আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ওই সিচুয়েশনে, এবং সে আসার পরেই তার 2 হাত দিয়ে আমাকে ধরার জন্য হাত বাড়িয়েছে। কিন্তু আমি যেই বসার আগে একটা চারদিকে বেষ্টনী করে বসি, তো তার হাতটা ওই বেষ্টনীর ভিতর আর ঢুকছে না। তো আমি চিন্তা করলাম যে আমার কোনো মতে এখান থেকে বের হওয়া যাবে না, যতই ভয় পাই এখান থেকে বের হওয়া যাবে না। আর তার ভয়েসটা এরকম ছিল যে একসাথে একই কথা যদি একসাথে 3-4 জন বলে যেরকম শোনা যায় ঠিক সেরকম, এবং ওয়েস্ট বেঙ্গলের লোকরা যেভাবে বাংলায় কথা বলে এবং হিন্দি ভাষা যেরকম, এই দুটার মিশ্রণে কেমন ধরনের এক ধরনের ভাষা, কিন্তু সেটা বোঝা যায়। তো এই ভাষায় সে আমার সাথে কথা বলছিল। তো আমাকে বলছিল যে তুই আমাকে ডেকেছিস কেন। তা আমি বললাম যে আমি তো তোমাকে ডাকিনি। তো বলে যে তুই আমাকে ডেকেছিস। আমি বললাম যে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ডাকিনি। তো বলছে যে ভুল হয়ে গেছে, কিন্তু এর খেসারত তোকে দিতে হবে। আমি বললাম যে তোমাকে আমি আর কখনোই ডাকবো না, তুমি আমার কোনো ক্ষতি করো না। তখন বললো ঠিক তো, তুই ডাকবি না তো আমাকে। তো বললো যে, আমি বললাম যে হ্যাঁ আমি আর কখনোই তোমাকে ডাকবো না। তখন আমি একটা শর্ত দিলাম যে তুমি চলে যাওয়ার পরে তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তখন সে ওই শর্ত মেনে নিল। সে ওইখান থেকে তার পরবর্তীতে শিখ যেভাবে এসেছিল ওভাবেই চলে যায়। তাই ফজরের আজান হওয়ার পর্যন্ত সেখানে অপেক্ষা করি। আজান হওয়ার পরে ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে চলে আসার পরে যে ঘটনাগুলো আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে টাইফয়েড আমি আক্রান্ত হই, আমার শরীর অনেক ভেঙে যায়, আমার পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেকদিন আমি আমার ক্লাসে আমি উপস্থিত হতে পারিনি, এবং আমার মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত হয়েছিলাম। আসলে রাসেল ভাই একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে প্যারানর্মাল বিষয়গুলোতে আসলে আমাদের অনেকেরই আগ্রহ থাকে, কিন্তু আমরা যদি এর ক্ষতিকর বিষয়গুলো আমরা বুঝতাম বা উপলব্ধি করতাম তাহলে কেউই আমরা এই সমস্ত বিষয়ে আমরা ইন্টারেস্টেড হতাম না। তো আল্লাহর রহমতে আমি এখন এগুলো থেকে দূরে সরে এসেছি। এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, আপনাকে
অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী থেকে তবে তার আগে আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা শুনতে চাই এবং সেটিও আমরা যেটা বলছিলাম আর কি, যে আপনারা বলেন যে বিভিন্ন যারা রাতে বা যারা হচ্ছে রাতে ডিউটি করেন বা যারা এরকম লাশ নিয়ে নাড়াচাড়া করেন, এরকম ঘটনাগুলো আপনারা বেশি শুনতে আগ্রহী। তো সেরকম একটা ঘটনা আমরা এখন এই মুহূর্তে প্লে করছি, আমাদের সঙ্গেই থাকুন এবং ঘটনার পরে আবারও ফিরে আসছি। রানা প্লাজা যে ঘটনাটা, এটা বাস্তব ঘটনাটা। যে কোনো দুর্ঘটনাই মানে একটা মানে মৃত্যু, এখন হত্যা হোক আত্মহত্যা হোক, কিন্তু মৃত্যু, এটা মারা যায়। কিন্তু আমি ওই রানা প্লাজার প্রথম ধাপের যে লাশগুলো ঢাকা মেডিকেলে যখন আনা হয়, তখন প্রতিদিনই রাত্রে 12টা 1টা 2টার দিকে লোকজন আসতেছে শনাক্ত করার জন্য, আবার ডেড বডিগুলো আসতেছে। ঠিক ওই সময় বাজে আপনার ঠিক 2:30টার দিকে আমার এখানে আমার সাথে ছেলে কাজ করে, আর হঠাৎ করে মানে কাজে এমনি টায়ার্ড ছিল, কাজ করার পর সে একটু অসুস্থ বোধ করতেছিল, হঠাৎ করে তার পেট ব্যথা। তখন আমার 2 ভাইকে দিয়ে আমি তাকে অ্যাম্বুলেন্সে করে আমাদের মানে ঢাকা মেডিকেলে পাঠাই। 2:30টার দিকে পাঠাই দিই, তখন আমি আমার রুমে বসা, আর মর্গের তো যে এসি রুমে যে ডেড বডিগুলো রাখা, ওই রুম তো লক করা। আমি এসে আমার রুমে বসা, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। তখন ঠিক আমি 3:30টার দিকে আমি রুমের থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমি মেইন গেটের এখানে মানে রাস্তার মধ্যে দাঁড়ানো, ফাঁকা, কেউ নাই। ম্যাজিস্ট্রেট স্যাররা ওই আপনার আরো রুগী দেখার জন্য এখানে যারা ডিউটি অবস্থানে ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনারা হাসপাতালে যায় জরুরি বিভাগে। তা আমি একা ঠিক বাদে ওই সময় 3টার দিকে দাঁড়ানো, হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি আসছে। গুড়ি গুড়ি বৃষ্টির জন্য আমি নিজের শরীর ইয়ে করার জন্য মর্গের যে আমাদের ছাউনি আছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পর যে মানে আমার কেউ যদি না দেখে এবং না শুনে, তুই বুঝতে পারবে না যে আসলে যে কিছু কিছু ঘটনা যে সত্য। অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমি যা দেখছি আমি এটা মানে মিথ্যা বলবো কেন, আর আমার এখানে মিথ্যা বলে উৎসাহ দেওয়ার কোনো কারণ নেই। দেখে ওখানে মর্গের ভিতর দিকে দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজের মানে কারণে আমার নিজেরই মানে গা শিরশিরে উঠছে যে কাঁদতেছি কে মর্গের ভিতরে। এখন আমি সামনে যেতে পারতেছি না পিছনে বাড়তে পারতেছি। হঠাৎ করে দেখি তখন আপনার ওই গুলশান থানার থেকে একটা ডেড বডি নিয়ে আসছে পুলিশ। ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট এক বেচারে মারা, হুন্ডা অ্যাক্সিডেন্ট আর কিভাবে মারা গেছে খেয়াল নাই। ওই লোকজন আসাতে মানে আমার ভয়টা ভাঙছে। তারপর আমি ওখান থেকে আস্তে আস্তে সরে দিই, আইসা আমার রুমে ওই ডেড বডি, ওই গুলশান থানার ডেড বডি রিসিভ করে মর্চারিকুলারে রেখে তারপর আইসা আমি মানে আমার মানে যাতা অবস্থা একটা ভয়ের কারণে। Download more from wapsip.com, wapsip.com. Thank you, Russell bhai. Dear listeners, I am Alamgir from Mirpur 1. I am studying BB at Mirpur Bangla College. আমি আজকে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ঘটে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার পার্বতীপুর থানা একটি গ্রামে। যে গ্রামে আমি বাস করি, যে গ্রামে আমার বাড়ির পাশেই কিছু দূরে একটি পুকুর আছে। ঘটনাগুলো মূলত সেই পুকুরকে কেন্দ্র করে। আমি চলে এসেছি সরাসরি ঘটনায়। ঘটনা ঘটে আমার এক প্রতিবেশী ভাইয়ের সাথে। আমার প্রতিবেশী ভাই তিনি মোটামুটি সাহসী টাইপের, ওনার রাতে মাছ মারার অভ্যেস আছে। তো একদিন তিনি মাছ মারতে যান সেই পুকুরে মাছ মারতে যান, সঙ্গে যান তার এক ছোট ভাই প্রতিবেশী। দুজনে মাছ মারতে চলে যান পুকুরের পাড়ে। তারা পাড় ধরে হাঁটছিলেন, মাছের উদ্দেশ্যে মাছ খোঁজ করছিলেন। তো অনেক ঘোরাঘুরি করছিলেন, কিন্তু সেরকম কোনো মাছ পাচ্ছিলেন না। যাই হোক, অবশেষে তারা 2টি মাছ শিকার করতে সমর্থ হয়। এক পর্যায়ে ছোট ভাই বিরক্ত বলে যে ভাই আজকে বোধহয় তেমন আর কোনো মাছ পাওয়া যাবে না, সুতরাং আমরা আজকে বরং চলে যাই। এই বলে তারা, আমি বলে রাখি যে পুকুরটার পরিবেশটা ছিল এরকম, পুকুরের 3 দিকে কিছু ঝোপঝাড়, উত্তর পূর্ব দিকে কিছু কবর, দক্ষিণ পশ্চিম দিকে কিছু কবর, আর পুরোপুরি উত্তরে রেল লাইন, সমতল রাস্তা সহ রেল লাইনটি মূলত পুকুর পাড়ের উপরেই। তো বড় ভাই বললেন ঠিক আছে যাবোই যখন, তাহলে রেল লাইনের উপরে কিছু বসে একটু সময় কাটাই, তারপর না যাওয়া যাবে। এই বলে তারা দুজনে রেল লাইনের উপরে গিয়ে বসলেন। বড় ভাই সিগারেট ধরালেন। হঠাৎ করে তাদের সামনে দিয়ে কি যেন একটা দ্রুত চলে যায়। ছোট ভাই বিষয়টি খেয়াল করে বড় ভাইকে বললেন, ভাইয়ের সামনে দিয়ে কি যেন একটা গেল, আপনি কি কিছু দেখেছেন? বড় ভাই বললেন যে না, আমি তো কিছু দেখতে পেলাম না।
ছোট ভাই কিছুটা ভয় পেলেন, বললেন ভাই চলেন তাহলে বাড়ি যাই, আমার ভালো লাগছে না। এই বলে তারা বাড়ির দিকে রওনা দেন। বাড়ির দিকে যখন তারা রওনা দেন, তারা হাঁটছিলেন আবাদি জমির উপর দিয়ে। সে সময় অবশ্য আবাদ ছিল না, ধান কাটা হয়ে গেছে। তা আবাদি জমির উপর দিয়ে তারা আইলের উপর দিয়ে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন তাদের থেকে কিছুটা দূরে কি যেন একজন দাঁড়িয়ে আছে, তাদের দিকে পিছন দিক ফিরিয়ে। চেহারাটা খুবই কালো এবং মাথার চুলগুলো বেশ লম্বা। তা তারা দুজনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে কে। এই কথা যখন বললেন তখন ওই ফিগারটি তাদের দিকে ফিরে তাকালো। ফিরে তাকানোর পর তারা দেখলেন যে তার চেহারাটা খুবই বিভৎস, মুখটা বিশ্রী ঘুটঘুটে কালো টাইপের এবং দেখতে কেমন বিভৎস, ভয়ঙ্কর। ছোট ভাই তো অলরেডি এমনিতে ভয় পেয়ে গেছে, সে এই অবস্থা থেকে আরো ভয় পেয়ে রীতিমতো দৌড় শুরু করে। যেহেতু বড় ভাই মোটামুটি সাহসী টাইপের ছিলেন, তিনি নিজেকে একটু সামলে নিয়ে তিনি আবাদি জমির উপর দিয়ে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি যাওয়ার পর তারা যে দুটো মাছ শিকার করেছিলেন ব্যাগে রেখেছিলেন, ব্যাগ ঢালার পর দেখলেন যে মাছ দুটো সেখানে নেই, অর্থাৎ ব্যাগে কোনো মাছ ছিল না। এই ব্যাপার দেখে তারা অবাক হয়ে গেল। এর কিছুদিন পর সেই ভাইটা আবারও মাছ মারতে যান। সেদিন তিনি গেলেন একা। যেহেতু তিনি মোটামুটি সাহসী টাইপের ছিলেন, তাই তিনি সেদিনও মাছ মারতে গেলেন। সেদিন ছোট ভাই যায়নি, তিনি একাই গেলেন। তিনি সেদিনও মাছের সন্ধানে পুকুরের ধার দিয়ে ঘুরছিলেন, মাছ শিকার করছিলেন। কিছু ক্রস করে যাওয়ার পর তার মনে হলো যে পিছনে মাছ নড়ল, অর্থাৎ পানির খলখল শব্দ তিনি শুনতে পেলেন। তার মনে হলো যে সেখানে মাছ আছে। তিনি ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কোনো কিছুই নেই, পানিও স্বাভাবিক। তিনি বিষয়টাকে অ্যাভয়েড করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। আবারও সেম শব্দ হলো, পানির খলখল শব্দ। মাছ নড়লে পানির মধ্যে যেরকমটা হয় ঠিক সেরকম। তিনি আবারও ব্যাক করলেন, টর্চের আলো ফেললেন, দেখলেন সেখানে কিছু নেই, পানি তখনও স্বাভাবিক। তিনি ভয় পেলেন না, কিন্তু কিছুটা বিরক্তি বোধ করলেন। বিরক্ত বোধ করে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি হাঁটছিলেন পশ্চিম ধার দিয়ে উত্তরের দিকে, অর্থাৎ রেললাইনের দিকে যাচ্ছিলেন। সেদিকে গিয়ে তিনি পশ্চিম দিকে ফিরে পুকুরে পাড় ধরে হাঁটছিলেন। সে সময় মনে হলো যে পশ্চিম দিক দিয়ে রাস্তা দিয়ে কে যেন এদিকে আসছে। কিছুটা কাছাকাছি আসার পর তার মনে হলো যে একটি মেয়ে। তবে অবাক করার বিষয় হলো যে মেয়েটি হঠাৎ করে রাস্তা থেকে নেমে পুকুরে পশ্চিম পাড় দিয়ে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। তিনি অবাক হয়ে গেলেন, বললেন এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসছে আর ওদিকে কোথায় যাচ্ছে। কৌতূহলবশত তিনিও মেয়েটিকে ফলো করলেন। তিনি মেয়েটির পিছু পিছু যাচ্ছিলেন। যাওয়ার সময় পুকুরের পাড়ে একটি বট গাছ ক্রস করে তারা চলে যান। কিছু দূর যাওয়ার পর মেয়েটি কবরস্থান, যে দক্ষিণ পাশে যে কয়েকটি কবরস্থান ছিল সেদিকে কিন্তু কোনো রাস্তা ছিল না, ছিল কয়েকটি কবরস্থান আর কিছু ঝোপঝাড়। সেখানে যাওয়ার পর চোখের পলকে যেন মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ভাই দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন যে আসলে মেয়েটি তো এইমাত্র আসলো, গেল কোথায়। এবার তিনি কিছুটা আর কি ভয় পেলেন। তখন তিনি ওদিকে আর না গিয়ে তিনি ব্যাক করলেন যে দিকে এসেছিলেন। তিনি আসার সময় যে বট গাছটি ক্রস করে এসেছিলেন সেটির কাছাকাছি যখন তিনি আসলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে গাছের ডাল থেকে মাটি পর্যন্ত মেয়ে মানুষের চুল ঝুলে আছে। তিনি উপরে টর্চের আলো ফেললেন, দেখলেন গাছের ডালে একজন মেয়ে শুয়ে আছেন, কিছুটা মহিলা টাইপের, তার কোলে বাচ্চা। তিনি বিষয়টা দেখে অবাকও হলেন, কিছুটা ভয় পেলেন। তবে যেহেতু তিনি সাহসী টাইপের ছিলেন নিজেকে সামলে নিলেন। যাই হোক, তিনি ব্যাপারটি কোন রকমে ক্রস করে তিনি পার হয়ে আসলেন এবং সেখানে তিনি আর অবস্থান করেননি, তিনি বাসায় চলে আসেন সরাসরি। এর কিছুদিন পর ওই এলাকারই আরেকজন লোক তিনি শহরে গিয়েছিলেন। বলে রাখি যে আমাদের যে এলাকাটা সেই এলাকা থেকে আমাদের যে থানা শহর, সেই থানা শহরের মূল যোগাযোগ রাস্তাই ছিল সেই রেল লাইনের রাস্তাটি, সেখান দিয়ে মানুষ চলাচল করত। তো তিনি শহরে গিয়েছিলেন তার কাজে, কিন্তু তার ফিরতে মোটামুটি রাত হয়ে যায়। তিনি কোনো যানবাহন পান না, সুতরাং তিনি হেঁটেই রওনা দেন। যেহেতু শহরটা বেশি দূরে ছিল না তাই তিনি হেঁটে রওনা দেন। মোটামুটি রাত 12টা প্রায় হয়ে গেছে, তিনি আসছিলেন। তিনি শহর থেকে গ্রামে ফেরার পথে, আমি যে পুকুরটির কথা বলেছি সেই পুকুরটি থেকে শহরের দিকে কিছু দূরে ছোট্ট একটি নদী আছে।
তিনি যখন শহর থেকে ফিরছিলেন, সেই নদীর কাছাকাছি যখন তিনি আসলেন, নদীর উপর যে ব্রিজটি আছে সেই ব্রিজটি ক্রস করে আসতে হয়। তিনি সেখানে এসে দেখলেন যে ব্রিজ 3টা, অর্থাৎ একটা ব্রিজকেই 3টা দেখা যাচ্ছে। তিনি দাঁড়িয়ে গেলেন, ভাবলেন কি করবেন। তবে তিনি বেশি একটা অবাক হলেন না, এ কারণেই যে এরকম ঘটনা প্রায় সেখানে ঘটে থাকে এবং অলরেডি অনেকেই সেখানে অ্যাক্সিডেন্টও করেছেন, অনেকের প্রাণও চলে গেছে। তো তিনি আল্লাহর উপর ভরসা করে দোয়া কালাম পড়া শুরু করলেন এবং আল্লাহর নাম নিয়ে তিনি মাঝির বৃষ্টিতে পা দিলেন। তিনি অবশ্য সহি সালামতে বৃষ্টি পার হয়ে আসলেন। আসার পর তিনি যখন পুকুরের কাছাকাছি আসলেন, পুকুরের উত্তর ধারে যে রেললাইন সমেত রাস্তা ছিল সেখানে একটি বট গাছ আছে, প্রায় বড় সড়ো। তিনি সেখানে যখন আসলেন তখন দেখলেন সেই বট গাছের নিচে দুটো কাটা মাথা লাফালাফি করছে। দেখে মনে হচ্ছে তারা খেলা করছে। তিনি বিব্রত বোধ করলেন। তিনি ভাবলেন যে আমার সঙ্গে আসলে কি হতে চলেছে। আর যেহেতু পুকুরটা কিছুটা হন্টেড টাইপের, আর বিশেষ করে রাত হলে সেখানে এই ধরনের ঘটনা প্রায় ঘটে এবং মানুষ অনেক কিছু ফিল করে। তো তিনি নিজেকে একটু সামলে নিয়ে দোয়া কালাম পড়তে পড়তে তিনি রাস্তা থেকে রেললাইনের উপরে উঠলেন। রেললাইনের উপরে উঠে তিনি কাটা মাথা দুটোকে অ্যাভয়েড করে ক্রস করে যাওয়ার চেষ্টা করলেন। অবশ্য তিনি সহি সালামতেই পার হয়ে গেলেন, তার সঙ্গে তেমন কিছু ঘটেনি। তিনি পার হয়ে চলে আসলেন অবশ্য সহি সালামতে। তো কাটা মাথা দুটোর ব্যাকগ্রাউন্ড ছিল এরকম যে আমাদের ওই এলাকায় বেশ কয়েক বছর আগে দুই স্বামী স্ত্রী তারা শহরে গিয়েছিলেন সিনেমা দেখতে। সিনেমা দেখে যখন তারা রিকশায় করে বাড়ি ফিরছিলেন তখন পথিমধ্যে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় দাম্পত্য কলহের কারণে। এক পর্যায়ে তাদের অপোজিট থেকে ট্রেন আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি কি করে, রিকশা থেকে লাফ দিয়ে নেমে রেল লাইনের উপরে শুয়ে পড়ে। স্বভাবতই তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করে, সেও এগিয়ে যায়, কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে রেল লাইন চেপে ধরেছিল। সে আর বেঁচে থাকবে না, তার এরকম নিয়েতে সে রেল লাইনের উপরে শুয়ে দৃঢ়ভাবে রেল লাইনকে চেপে ধরলেন। তার স্বামী তাকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনেই রেল লাইনের মধ্যে কাটা পড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের পরবর্তী আমি ইমদাদুল হক, ঢাকার মধ্যবাড্ডা থেকে এসেছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগে ঘটেছে। বরিশালে একটা প্রত্যন্ত গ্রামে একদম। আমার বড় ভাই সবেমাত্র বিয়ে করেছে। আমি, আমার বড় ভাই, ভাবি, মেজো ভাই এবং আমার বোন বড় ভাই শ্বশুর বাড়িতে ফার্স্ট যাই তখন। তো আমার ভাবির কাজিনের একটা মেয়ে ছিল 3 মাস বয়স। ঘটনাটা তাকে নিয়েই। আমার ভাবিদের বাড়িতে তখন একদম অজপাড়াগাত, কারেন্ট ঠিক মাঠের মধ্যে পৌঁছে নাই। তো ঘটনাটা যখন ঘটে তখন ভাবির কাজিনের ওয়াইফ বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তার গায়ের উপর একটা কাঁথা দিয়ে সে তার বাচ্চাটা কাপড় পরিষ্কার করার জন্য পুকুরে যায়। সো কাঁথা কাপড় পরিষ্কার করার পরে এসে সে যখন দেখতে পেল যে তার বাচ্চাটা বিছানায় নাই, সে ভাবলো হয়তোবা সে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে, তাই কেউ নিয়ে গেছে। সে তার কাজকর্ম ঠিক মতো করতেছিল। এরকম করতে করতে কিছুক্ষণ টাইম কেটে যাওয়ার পরে প্রায় 12টার দিকে তার খেয়াল হলো যে এখন পর্যন্ত কেউ বাচ্চাটাকে দিয়ে গেল না। তখন সে বাড়ির কয়েকজন কাছে জিজ্ঞেস করার পরে কেউই বললো না যে তার বাচ্চাটাকে তারা নিয়েছে বা দেখেছে। এরকম খোঁজাখুঁজি করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গেল। দুপুর গড়িয়ে যাওয়ার পরে তখন বাচ্চা মা খুবই টেনশনে পড়ে গেল এবং বাড়ির সবাইকে ডেকে জিজ্ঞেস করতে শুরু করলো। বাড়ির লোকজন সহ সবাই খোঁজাখুঁজি শুরু করলো বাচ্চাটাকে। বাচ্চাটা যে ঘরে শুয়েছিল তার একটু বিবরণ দেওয়া দরকার। ঘরের একদম পিছনের রুমে বাচ্চাটা শুয়েছিল, আর সেই রুমের পিছনে রান্নাঘরের সাইডে গোয়াল ঘর এবং তার পিছনে বাথরুমের পিছনে হালকা কাদা পানি ছিল। তো বাচ্চার মা কান্নাকাটি করতে করতে সে রান্নাঘরের কাছে এসে রান্নাঘরে যে রান্না করতেছিল তাকে জিজ্ঞেস করলো যে কেউ ঘরে এসে বাচ্চাটাকে নিয়েছে কিনা। তখন সে বললো না, ঘরে কেউ আসে নাই, কাউকে সে দেখতে পায় নাই। আর এই ঘর থেকে বের হইলে অবশ্যই তার চোখে পড়তো। বাচ্চার মা কান্নাকাটি করতে করতে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলো। হঠাৎ তার চোখে পড়লো যে বাচ্চার গায়ে যে কাপড়টা দেওয়া ছিল সে কাপড়টি গোয়াল ঘরের সামনে পড়ে আছে। সে দৌড়ে গিয়ে কাপড়টি হাতে নিয়ে
চিৎকার দিল, আশেপাশে লোক দৌড়ে আসলো। হঠাৎ তার চোখ পড়লো বাথরুমের পিছনের দিকে যে হালকা কাদা পানিগুলি ছিল, সে দেখতে পেল যে তার বাচ্চাটা সেই কাদার মধ্যে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে দিয়ে মাথাটা কাদার মধ্যে ঢুকানো ছিল। তখন আশেপাশের লোকজন সেই দৃশ্য দেখে বাচ্চাটাকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে সে উঠানে নিয়ে শোয়ালো বাচ্চাটাকে শোয়ানোর পরে দেখতে পাইলো যে তার মুখ এবং নাক থেকে রক্ত পড়ছে, আর সদ্য মৃত্যু কেউ একজন তাকে মেরে ফেলছে এরকম অবস্থা। তো পাশের মসজিদের হুজুরকে খবর দেওয়া হলো, সে আসলো। মসজিদের হুজুরটা তার দিকে একবার তাকিয়ে সে বলল যে বাচ্চাটা মারা গেছে, বলে সে চলে গেল। তো আমরা সবাই অবাক হলাম হুজুরের দিকে তাকিয়ে। একটা মানে স্বাভাবিক মানুষের তুলনায় সে অনেকটা লম্বা এবং কালো, অনেক মোটা, যেটা মানুষের স্বাভাবিক চরিত্রের মধ্যে পড়ে না। এই ঘটনার কিছুদিন পরেই ওই গ্রামে আরো অনেক এরকম ধরনের ঘটনা ঘটলো। গ্রামবাসী সেটার দিকে লক্ষ্য রেখে ঘটনাকে নিয়ে একটু চিন্তিত হলো এবং এর একটা বড় হুজুরের ব্যাপারটা নিয়ে হুজুরের কাছে সবকিছু খুলে বললো। তো হুজুর অনেক পরীক্ষা করে দেখতে পেল যে পাশের যে হুজুরটি ছিল সেই হুজুরের সব কাজকর্ম, এটা তার কিছু পোষা জিন ছিল, যে জিনগুলি মাঝে মাঝে ছেড়ে দিতে হতো। যদি ছেড়ে না দিত তাহলে তার বাচ্চা এবং তার ফ্যামিলির উপর তার টর্চার করত। তো এই জন্য হুজুরটা মাঝে মাঝে ছেড়ে দিত এবং সেই বাড়িতে যে ঘটনা ঘটছে এবং সেই ঘটনা হুজুর আগে থেকে জানতো, যে কারণে হুজুরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং আমরাও ওই দিনকার ঘটনার বাচ্চাটাকে দাফন করার পরে আমরা সরাসরি এখান থেকে বাড়ি চলে আসি, আমরা ওখানে থাকি না। এই ছিল আমার আজকের ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মিঠুন, আমি থাকি মিরপুর গাবতলীতে। ভূত এফএম আমার ফেভারিট একটা শো, এটা আমি প্রত্যেক সপ্তাহে শুনি। তো যাই হোক, আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সে ঘটনাটি 2000 সালের ঘটনা। আমার বাবা কোনো এক কারণে 2000 সালে খুব অসুস্থ হয়ে পড়ে, তার পেটের মধ্যে একটা অপারেশন করতে হয়, যার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়েছিল। 3 মাস বাবার সাথে আমি ছিলাম। বড় ছেলে হওয়ার কারণে বাবার সাথে আমারই থাকতে হতো, সবসময় বাবার সাথে থাকতাম। রাত্রেবেলা আমারই থাকতে হতো একা, যেহেতু আমি স্মোক করি। মাঝে মধ্যে বাইরে বের হতাম সিগারেট খাওয়ার জন্য। একদিনের ঘটনা, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর বাইরে বের হবো সিগারেট খেতে, তো যাই হোক বৃষ্টির কারণে আমি বের হতে পারলাম না। ঢাকা মেডিকেল সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ভিতরে কি কোথাও চার দোকান পাওয়া যাবে? একজন বললো যে হ্যাঁ, আপনি ভিতরে বাম দিকে চলে যান, সোজা গিয়ে সেখানে ঢাকা মেডিকেল কলেজের ওখানে ছোট একটা টঙের চার দোকান আছে। তো কথার মতো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, গিয়ে দেখি সত্যি একটা দোকান। সেখানে চা খেলাম। চা খাওয়ার পর একটা সিগারেট জ্বালালাম। ততক্ষণে বৃষ্টি মোটামুটি কমে গেছে। হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছি, ভাবলাম দেখি একটু ঘুরে, কখনো তো এখানে আসিনি, দেখি। তো হাঁটতেছি, সেদিন ওই জায়গাটায় লোকজন খুব কম ছিল। হয়তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি, এই জন্য হয়তো তেমন কোনো লোক আসেনি। আর ঢাকা মেডিকেলে লাশ কাটা ঘর বা দম ঘর এর সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, বা এটা কোথায় কোন জায়গায় এটাও আমি জানি না, যার কারণে আমার মধ্যে কোনো ভূত বা জিন প্যারানরমাল কোনো ভয় ছিল না। সিগারেট খাচ্ছি, সিগারেট খাওয়া শেষ। তারপরেও কেন জানি খুব হাঁটতে ইচ্ছা করছে, ভালোই লাগতেছিল, আবহাওয়া খুব ঠান্ডা ছিল। হঠাৎ একটা লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে কি ঘড়ি আছে? কয়টা বাজে? 2000 সালের ঘটনা। তখন আমার কাছে মোবাইল ছিল না, আর আমার হাতেও ঘড়ি ছিল না। তো আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে তো মোবাইল নেই বা হাত ঘড়িও নেই। উনি আমাকে বললো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? তা আমি বললাম যে ভাই আমি একটু হাঁটতেছি, দেখতেছি আর কি ঘুরে। উনি আমাকে বললো, আপনি আর সামনে যায়েন না, ওইখানে আপনার বিপদ হতে পারে। আমি কথাটা শুনে একটু অবাক হলাম, কিন্তু তার কথা শুনলাম না। ভাবলাম ঢাকা মেডিকেলের মধ্যে আবার কিসের বিপদ। তো হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। সামনে যে দেখি একটা ঘর, ঘরের সামনে গেটের মানে ঘরের বাইরে যে গেটটা, মেন গেট, সেই গেটের ওই সামনে 4-5টা কফিন রাখা। তো একটা কফিনের সাথে একটা লোক ঢেলান দিয়ে রাখা, মানে ঢেলান দিয়ে আছে কফিনের মধ্যে। তখন আমি বুঝতে পারিনি এটা দম ঘর বা লাশ কাটা ঘর। তা আমি সামনে যে দেখি যে লোকটা দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে একটা সেলাইয়ের দাগ, চোখগুলো বন্ধ। তো আমি কিছু বুঝুরের আগে তার চেহারা দেখে বুঝতে পারলাম যে লোকটা আমাকে একটু আগে জিজ্ঞেস করলো যে ভাই আপনার কাছে ঘড়ি আছে কিনা,
এই লোকটাই সেই লোকটা। তো যখন আমি বুঝতে পারলাম সাথে সাথে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল, হয় আমি একেবারে শক্ত হয়ে গেলাম, বরফ যেভাবে জমে যায় সেভাবে জমে গেলাম, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না দৌড় দিব নাকি কি করব, মানে আমার অবস্থা খুবই খারাপ। তখন অনেক সাহস করে একটা চিৎকার দিলাম কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তারপরেও দৌড়াদৌড় যতটুকু পারি সেটা পরে একটা দৌড় দিলাম, কোনো মতো আমি হাসপাতালের ভিতরে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরল দেখলাম আমি আমার নানু বাসায় জানখারপুল এলাকায়, ওইখান থেকে কাছে আমার আত্মীয় স্বজন আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর আমাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার ওই ঘটনাটা মনে পড়লে খুব ভয় লাগতেছিল। তো যাই হোক, ওনারা আমাকে মানে মুরব্বীদের একটা প্রচলিত প্রথা যেটা হচ্ছে আমাদের বুঝতে পারছে যে হয়তো আমার ভয় লেগেছে, এই জন্য আমাকে লবণ পানি খাইয়েছিল। তারপর থেকে আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। তবে সেদিনকার ঘটনা আমি এখনো ব্যাখ্যা খুঁজে পাই না, যদি মনে পড়ে এখন আমি খুব ভয় পাই। আসলে সেই ঘটনাটা অর্থ কি ছিল, বা এটা কি ভূত না জিন না প্যারানর্মাল কিছু, এটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। যদি ভালো লাগে সবাইকে শোনাবেন। ধন্যবাদ।